নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জেলা থেকে সরাসরি। আপনারা জানেন যে সারা রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর এই সময় আমরা আপনাদের সামনে নিয়ে আসি একেবারেই সরাসরি। আজ আমরা বুলেটিন শুরু করব বিতর্কিত একটা মন্তব্য দিয়ে। কে করেছেন এই মন্তব্য? করেছেন শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আবারও সিএএ নিয়ে এমন একটা মন্তব্য করেছেন যা আসলে বিতর্ক উস্কে দিয়েছে। তিনি বলেছেন সিএএ আসলে এনআরসি থেকে বাঁচার একমাত্র উপায় বলেই তিনি মনে করেন। তার বক্তব্যে ভবিষ্যতে এনআরসি চালুর ইঙ্গিত মিলেছে, যা নিয়ে এই মুহূর্তে বিতর্ক দানা বেঁধেছে। আসুন প্রথমে শুনি কি বলেছেন তিনি। কিচ্ছু হবে না, যে কেউ আবেদন করতে পারে, কিন্তু মেইন দরকার হচ্ছে 71-এর পরে যারা এসেছে তাদের। তাতেও কিছু হবে না, কিন্তু কোনদিন যদি এনআরসি হয়, ধরুন বিজেপি সরকার আমাদের লোকদের কাউকে পাঠাবে না, যার জন্য সিএ করা। বিজেপি সরকার কিছু করলো না, এনআরসি 200 বছর পরে যদি এনআরসি করে এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শাসন দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে দেশ দিয়ে বার করে দেয় রোহিঙ্গার মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাঁচাবে? সিএএ চালু হওয়া স্তক যেন বিতর্ক দানা বেঁধেছে। এই নিয়ে আরো কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, আজ শান্তনু ঠাকুর অনেকগুলো বক্তব্য করেছেন যা নিয়ে এই মুহূর্তে বিতর্ক দানা বেঁধেছে, এবং একদিকে তিনি বলছেন যে এখানে যারা তৃণমূল করেন, তৃণমূল প্রার্থী সমর্থক, তাদের যাতে সিএএ করা না যায়, তাদের সিএএ করতে দেব না, এই কথা, এই দাবি তিনি করছেন। এটা বাস্তবায়িত হওয়ার আশঙ্কা কতটা থাকছে? কিসের উপর ভিত্তি করে তিনি এই কথাগুলো বলছেন? দেখো মিমি, তোমাকে জানিয়ে রাখি যে এই সিএএ লাগু হওয়ার পরেই, অর্থাৎ সিএএ চালু হওয়ার পরেই একাধিক বিতর্ক দানা বেঁধেছে। একাধিকবার শান্তনু ঠাকুর দাবি করেছেন যে সিএএর জন্য আবেদন করুন, কোনো রকম কাগজপত্র লাগবে না, এমনকি নিজে আবেদন করবে, তা নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। এবার যে বিতর্ক নিয়ে বক্তব্য নিয়ে দানা বেঁধেছে সেটা হচ্ছে গত 2 দিন আগে পাঁচপোতাতে তার নির্বাচনী সভা থেকেই তিনি দাবি করেছেন যে যারা তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে সিএএ করতে দেবেন না, এবং এই যারা তৃণমূল কংগ্রেস করেন এদেরকে সিএএ কোনো রকম করতে দেবেন না বলে দাবি করেছেন। পরবর্তীতে তিনি দাবি করেছেন যে সিএএ যদি না করা হয় পরবর্তীতে এনআরসির কবলে পড়তে পারে সাধারণ মানুষ। অর্থাৎ 1971 সালের পরে যারা বাংলাদেশ থেকে ভারতে এসছে তাদেরকে তিনি আবেদন করতে বলছেন, এবং এই আবেদন করলে, অর্থাৎ সিএতে আবেদন করলে এনআরসির কোনো ভয় থাকবে না। আগামীতে যদি কোনো সরকার, অর্থাৎ বিজেপি সরকার তাদেরকে তাড়াচ্ছে না, তিনি উল্লেখ করেছেন যে বিজেপি সরকার তাদেরকে হয়তো বা বাংলাদেশে তাড়াচ্ছেন না, কিন্তু পরবর্তীতে এনআরসি লাগু হতে পারে, অন্য কোনো সরকার এসে এনআরসি লাগু করতে পারে, এবং সেক্ষেত্রে এই সিএর গুরুত্ব যথেষ্ট রয়েছে তেমনই দাবি করেছেন। এবং তৃণমূল কংগ্রেস যারা করেন তাদেরকে সিএ করতে দেবেন না এমনই দাবি করেছেন। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আবারও দাবি করেছেন যে হ্যাঁ, যারা আন্দোলন করছেন, যারা বলছেন ভোটার কার্ডই তাদের নাগরিকত্ব, তারা ভোটার কার্ড নিয়েই থাকুক। তৃণমূল কংগ্রেস যেহেতু রাজনৈতিকভাবে বিরোধিতা করছেন। সঙ্গে থাকো তুমি অনিরুদ্ধ। এনআরসি চালুর সম্ভাবনায় শুধু নয়, ভবিষ্যতে সিএএর বিরোধিতা করা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যাতে বিপদে পড়েন তার পক্ষে সওয়াল করেছেন শান্তনু ঠাকুর। শুনুন। যেমন আধার কার্ড হয়েছিল, তার বায়োমেট্রিক ছাপনা হয়েছিল, আই কন্ট্যাক্ট করা হয়েছিল, ঠিক সেইভাবে শিবির বসে বসে যারা এক্সপার্ট লোক তারা নাগরিকত্বের জন্য আমাদের ট্রেনিং দেবে, কি করে কি করতে হয়। তারা আসবে, শিবির বসবে। রাজ্য সরকারের কোনো দায়িত্ব নেই, রাজ্য সরকারের কোনো কাজও নেই এতে। আপনারা সেলফ ডিক্লিয়ারেশন দেবেন, আর যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন আমাদের সাথে একবার দেখা করবেন, আমাদের সঙ্গে একবার দেখা করবেন, বা আমরা আপনাদের বলে দেব লোক পাঠিয়ে পাঠিয়ে কোথা দিয়ে কি করে আপনাদের কি করতে হবে। এখন সে কথা বলবো না। টিএমসির লোকদের নিতে দেবেন না, একটা টিএমসির লোকদের আমরা নাগরিকত্ব দেব না। বড় বড় কথা না, কথা বলবো অনিরুদ্ধের সঙ্গে। অনিরুদ্ধ, শান্তনু ঠাকুর তো মারাত্মক দাবি করছেন, এই আশঙ্কাটাই কি তাহলে প্রবল হচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শান্তনু ঠাকুর এর আগেও একাধিক সভায় ঠিক এমনই দাবি করেছেন। অর্থাৎ পরবর্তীতে কোনো সরকার যদি এসে থাকে সেক্ষেত্রে এনআরসি হতে পারে, এই জন্য সিএ এর জন্য আবেদন করবার জন্য তিনি সাধারণ মানুষকে আবেদন করেছেন, এবং তিনি সাধারণ মানুষকে অভয় দেওয়ার জন্য এটাও দাবি করেছেন যে তিনি নিজেও আবেদন করবেন। ঠিক তেমনই উল্টো দিকে কিন্তু আরেকটি প্রসঙ্গ বিভৎস পরিমাণে, অর্থাৎ এলাকায় বিতর্ক দানা বেঁধেছে, যেখানে তিনি দাবি করছেন যারা তৃণমূল কংগ্রেস করেন তারা যেহেতু এই সিএ এর বিরোধিতা করছেন সেই কারণে
কারণে আগামীতে অর্থাৎ সিএ কেমনভাবে হবে, ক্যাম্প করে করে ট্রেনিং দিয়ে পরবর্তীতে আবেদন করানো হবে এবং সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস যারা করেন তাদেরকে আবেদন যাতে না করতে পারে তেমন ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের কোনো রকম সিএ নাগরিকত্ব দেওয়া হবে না, তেমনই দাবি করেছেন শান্তনু ঠাকুর। জানিয়ে কিন্তু বিতর্ক দানা বেড়েছে। উল্টো দিকে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস কিন্তু দাবি করেছেন যে এতে কেউ আবেদন করবেন না, কারণ তারা ভোট দেন, তারা নাগরিক দেশের, তারা কেন আবেদন করতে যাবেন, কেউ আবেদন করবেন না এবং দেশ এবং বাংলাকে আলাদাভাবে পরিচালনা করবার জন্যই শান্তনু ঠাকুর এমন বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। মিমি, অনেক ধন্যবাদ অনিরুদ্ধ। জোড়া বিতর্কেও পিছু না হটে সিএএ নিয়ে নিজের অবস্থানই অনড় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। যারা সিএ এর বিরোধিতা করছে তারা যদি নাগরিকত্ব নিতে আসে 71 সালের আইন অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের যেন নাগরিকত্ব দিতে পারে বা ওর ভোটার কার্ডে যেন সেটা সম্পূর্ণ হয়। তো দল বেছেই তো এটাকে ডিনাই করেছে, সমর্থন করেনি। ওর তো সিটিজেনশিপ দরকার নেই, ও তো বলে দিয়েছে। তো কেন সিটিজেনশিপ দিতে হবে ওদের? শান্তনু ঠাকুরের মন্তব্য আপনারা শুনলেন। হারের ভয়ে আবোল তাবোল বকছেন শান্তনু ঠাকুরকে পাল্টা কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। উনি কখন কি বলেন কোনো ঠিক থাকে না। উনি নিজে বলেছিলেন যে সিএ চালু হওয়ার পর উনি প্রথম ওই কেন্দ্রীয় সরকারের পোর্টালে উনি নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবেন বলেছেন। কেন্দ্রীয় সরকারের পোর্টালকে কেন্দ্রের মন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী, তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না। এই বিজেপি এই যে বিভাজনের রাজনীতি, ওটা উনি ভালোই আয়ত্ত করেছেন। করে দেখান, তারপর বাকিটা আমরা উত্তর দিয়ে দেবো। সহজ লজিক যারা বলে, যারা অনুপ্রবেশকারী যারা আসেন, তারা তো তাদের কাগজপত্র গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে আসবেন। আর শরণার্থী মানে তারা মার খেয়ে চলে আসছেন, তার কাছে কাগজপত্র থাকবে না। হারের ভয়ে এই জাহাজ প্রতিমন্ত্রী এখন আবোল তাবোল বকছেন। এনআরসি আইনও উনি জানেন না। আর এদিকে কোচবিহারের সভার দিকে আজ সবার নজর ছিল, কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোচবিহারের এই সভা থেকে ফের এনআরসি সিএএ নিয়ে সরব হয়েছেন মমতা। ভোটের আগে সিএএ নিয়ে চিৎকার করছে বিজেপি, এরপর বিদেশি বলে ডিটেনশন ক্যাম্পে রাখবে, তোপ দেখেছেন তৃণমূল নেত্রী। ভোটের আগে ক্যাটা করে চিল্লাচ্ছে, মনে রাখবেন ক্যাটা হচ্ছে মাথা মাছের আর লেজাটা হচ্ছে এনআরসি। আর যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন, অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি কন্যাশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না, আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনার সরকারি অধিকার থাকবে না। এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন। কোনো কে হবে না, এনআরসি হবে না, নিশ্চিত থাকুন। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, রাজবংশী থেকে শুরু করে আদিবাসী, নিশ্চিন্তে থাকুন। পরে সিএএ বিরোধী স্লোগানেও শান ঘাসফুল সুপ্রিমোর। তাই নো কে নো এনআরসি। আমরা সবাই নাগরিক। আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন নাগরিক। আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা সবাই এনআরসি মানছি না, কে কে মানছি না। সিএএ নিয়ে অপপ্রচার করছে বিরোধীরা। কোচবিহারের সভা থেকে আজ চড়া সুর শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও। বলেছেন নাগরিকত্ব মোদীর গ্যারান্টি। टीएमसी, लेफ्ट और कांग्रेस का इंडी गठबंधन सिर्फ झूठ और अफवाह की राजनीति में ही जुटे हैं। इन्होंने राजवंशी, नामशूद्र और मतुआ साथियों की कभी परवाह नहीं की, लेकिन आज जब बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। मां भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। मैं पश्चिम बंगाल के हर परिवार से कहूंगा, ये टीएमसी वाले, वामपंथ वाले डराएंगे और लोकतांत्रिक तरीके अपनाएंगे, लेकिन आपने 10 साल मेरा काम देखा है। आप मोदी की गारंटी पर भरोसा कर सकते हैं।
নাকি? চান নাকি? দুর্বল নেতার হাতে দেশ রাখতে চান? কে কে চান আফগানিস্তানে তালিবানদের হাতে চলে গেছিল, তালিবানরা দখল করেই বলল দেশ ছাড়ো নয় ধর্ম ছাড়ো? কে কে চান ধর্ম ছাড়তে? কেউ কেউ চান? তাহলে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে, তাই তো? 250 কোটি করোনার ভ্যাকসিন, 2 করে তো সবাই নিয়েছি। বুস্টার ডোজও সিনিয়ররা নিয়েছে। নরেন্দ্র মোদীজি কোভিডের সময় আমাদের দেশকে, দেশের মানুষকে কিভাবে বাঁচিয়েছেন আপনারা দেখেছেন। আপনারা চান নাকি গাজা ভূখণ্ড হোক? চান নাকি? ইচ্ছা আছে? দেখেন না ইউটিউবে, টিভিতে দেখেন তো? ভোরবেলা নাইট পার্টিতে ঢুকে একদিনে গুলি করে 1000 লোককে মেরে দিয়েছে। চাইছেন নাকি কেউ? ইচ্ছা আছে পাকিস্তানে যাওয়ার? ইচ্ছা আছে বাংলাদেশে যাওয়ার? নাই তো। হাই ভোল্টেজ কোচবিহার মাথাভাঙা সভা থেকে আজ নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের লজ্জা, মাথাভাঙা সভা থেকে 60 ডেপুটিকে আক্রমণ মমতার। আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। আসামের সাথেও কানেকশন। কিন্তু বাবু, আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে? আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? পাল্টা দিয়েছেন নিশীথ প্রামাণিকও। রাজবংশী যুবক কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, মমতার পাল্টা কটাক্ষ নিশীথের। আসলে হিংসা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসা হয় যে কুচবিহারের মতন জায়গা থেকে একটা রাজবংশী ছেলে সে গিয়ে দিল্লিতে সেখানে সর্বভারতীয় রাজনীতির সঙ্গে যেমন যুক্ত রয়েছে, সেরকম একইভাবে মোদিজির যে সরকারের উন্নয়নের প্রকল্প সেগুলোকে আগে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। আজ কোচবিহারের সভা থেকে শীতলকুচির গুলিতে বিজেপিকে নিশানা করেছেন মমতা। শীতলকুচির সেই গুলিকাণ্ড 2021-এ 5 জনকে গুলি করে খুন করা হয়েছিল। গুলি চালিয়ে মানুষ মেরেছে। তৎকালীন এসপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল রাজ্য, আর সেই এসপিকেই কিনা প্রার্থী করেছে বিজেপি। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরকে তোপ মমতার। শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে আমরা, তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে। ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি। এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোন সংবিধান মানে কি না। আর এদিকে নাম না করে মমতা কড়া আক্রমণ করেছেন দেবাশিস ধরকে। শীতলকুচির ঘটনায় তিনি দোষী নন দাবি করেছেন বীরভূমের বিজেপি প্রার্থী। শীতলকুচিতে দেখুন এখনো অনেক কিছু উন্মোচিত হয়নি। আমার হাতে রক্ত লাগার ব্যাপারটা আরো ভালো করে দেখুন, সিআইডি তো তদন্ত করেছে। আমার হাতে যদি রক্ত লেগে থাকতো, না আমি ওখানে ছিলাম, না আমি গুলি চালাবার অর্ডার দিয়েছিলাম, না আমি, এবং রাজ্য পুলিশ ওর সাথে জড়িত ছিল। আর 2 নম্বর কথা, সিআইডি তদন্ত করেছিল। আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে। অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্টে এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে। কোচবিহার থেকেই ফের বিএসএফ ইস্যুতে আজ
সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগেই বিএসএফকে নিয়ে গ্রামে গিয়ে গিয়ে ভয় দেখাবে বিজেপি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেবে রাজ্য, মাথা ভাঙা থেকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী। এবারেও দেখবেন বিএসএফ নিয়ে বিজেপির প্রার্থী আপনাদের এলাকায় গিয়ে গিয়ে ভয় দেখাবে। ভয় দেখালে মেয়েরা ডায়েরি করবেন থানায়। নিশ্চিন্তে থাকবেন, আমি দেখে নেব। ভয় দেখালেই ডায়েরি করবেন, বলা থাকলো। আর যদি কোনো পুলিশ স্টেশন ডায়েরি নিতে অগ্রাহ্য করে, স্টেট আমাকে লিখে পাঠাবেন। উত্তরবঙ্গ আমার একটা সেক্রেটারিয়েট আছে, কমপ্লেন যে কোনো সময় যে কোনো কারো থ্রুতে নেওয়া যেতে পারে। বাংলায় কোনো জোট নয়, জোট হয়েছে দিল্লিতে। রাজ্যে বিজেপি, কংগ্রেস, বামেদের বিরুদ্ধে একলা লড়ছে তৃণমূল। কোচবিহারের সভা থেকে আজ ফের সরব মমতা। ইন্ডিয়ান অ্যালায়েন্সের নাম আমার দেয়া। সিপিএম কংগ্রেস যদি বলে ইন্ডিয়ান অ্যালায়েন্স, বাংলায় কোনো ইন্ডিয়ান অ্যালায়েন্স ওদের সাথে আমাদের হয়নি, দিল্লির সাথে হয়েছে। ওটার নামও আমার দেয়া, করে দেও আমার। তাই ওই ভাওতাবাজিকে প্রশ্রয় দেবেন না। এরা বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তৃণমূল লড়াই করবে কংগ্রেসকে এখানে, তৃণমূল লড়াই করবে সিপিএম কে এখানে, তৃণমূল লড়াই করবে বিজেপি কে এখানে, তৃণমূল লড়াই করবে আরো কিছু ছোটখাটো বিজেপির বন্ধু দলের সাথে। নাম না করে মিমের সঙ্গে আইএসএফ এর তুলনা তৃণমূলের। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে। যেমন ওখানে মিম করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদে। এদের কাজ হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া, যাতে তৃণমূল জিততে না পারে। আমি হাত জোর করে আবেদন করব, আপনারা এখানে শান্তিতে আছেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের, আমাদের প্রশাসনের। কেউ নিজেকে ওই চক্রান্তে দয়া করে জড়াবেন না। বাংলায় একে অপরের বিরুদ্ধে লড়ছে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস। দিল্লিতে বিজেপির বিরুদ্ধে জোট বাঁধছে, নাম করে বিরোধীদের আক্রমণ আজ মোদির। यहाँ टीएमसी, लेफ्ट और कांग्रेस वाले आपस में लड़ाई करते दिखते हैं, लेकिन दिल्ली में सारे एक साथ रहते हैं, एक ही थाली में खाते हैं। ये राशन घोटाले, शिक्षक भर्ती घोटाले में जो लोग जुड़े हैं ना, उनको बचाना चाहते हैं। आपने भी देखा है कि टीएमसी के मंत्रियों के घर से नोटों के ढेर निकले हैं। आप मुझे बताइए, जिन्होंने आपको लूटा है उनको सजा होनी चाहिए कि नहीं? मैं कहता हूं, भ्रष्टाचार हटाओ। वो कहते हैं भ्रष्टाचारी बचाओ। ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। और बंगाल के मेरे भाइयों बहनों, आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। অন্যদিকে কোচবিহারের সভা থেকে আজ ফের বাংলার বরাদ্দ বঞ্চনায় সরব হয়েছেন মমতা। 3 বছর ধরে আবাসের টাকা আটকে রেখেছে মোদী সরকার। 100 দিনের কাজে মজুরি বৃদ্ধি নিয়েও কটাক্ষ করেছেন কেন্দ্রকে। বাংলার ভিক্ষা চাই না, মাথাভাঙা সভা থেকে ফের চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না। 100 দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল, আবাস যোজনায় বাংলা প্রথম ছিল, রাস্তার কাজেও বাংলা প্রথম ছিল। কদিন আগে বললো 7 টাকা দেব, বাংলায় 100 দিনের কাজে বাড়াবো। আরে টাকাই তো দিস না 3 বছর ধরে, আবার 7 টাকা বাড়াবে কি? তোমাদের 7 টাকা বাড়ানোর দরকার নেই, আমি যা দরকার আরো বেশি বাড়াবো, কিন্তু আমি এখন বলতে পারছি না। আজকে তোমরা কি বলছো? ইলেকশনের সময় বিজেপি পার্টি অফিস থেকে ফোন করে বলছে, আপকা ঘর চাইয়ে না,
आप फिर अप्लाई करो। কেন করবেন? আপনার তো দরখাস্ত করা আছে, আর আমাদের সরকার তো বাজেটে 3 মাস আগে বলে দিয়েছে যে আপনাদের মে মাসের পরে ওটা আমরাই করে দেবো। আমরা কারো দয়া চাই না, আমরা কারো ভিক্ষা চাই না। সব কেন্দ্রীয় প্রকল্প আটকে দিয়েছে তৃণমূল সরকার। রেকর্ড বরাদ্দ দেওয়া সত্ত্বেও কোনো প্রকল্প সময়ে শেষ করেনি পশ্চিমবঙ্গ সরকার। मैं बंगाल की जनता के लिए जो भी योजनाएं लाता हूं, यहां की सरकार उसे यहां लागू ही नहीं होने देती। टीएमसी ने आयुष्मान भारत योजना को रोका है। हम देश के हर जिले में कम से कम एक मेडिकल कॉलेज बनाने पर बल दे रहे हैं, लेकिन टीएमसी सरकार ये भी करने नहीं देती। पूरे देश में गांव की सड़क, नेशनल हाईवे, आधुनिक रेलवे, एयरपोर्ट, हर क्षेत्र में अभूतपूर्व काम हुआ है, लेकिन पश्चिम बंगाल को रिकॉर्ड पैसा देने के बावजूद टीएमसी सरकार की रोकटोक से प्रोजेक्ट समय पर पूरे नहीं हो पाते। এদিকে দিলীপের মুখে ফের দাদাগিরি। নাম না করেই তৃণমূলকে শায়েস্তার হুঁশিয়ারি। দাদাগিরি এখন